নাঙা চাঙে বৈদ্য বাই গুণে মন্ত্রে কিছু নাই না জানো মনি না জানো নয় পারিলা বুঝি মইতাং না ওং চাপা। বান্দরবানের গহীন পাহাড়ে আজও সন্ধ্যা নামে কেরোসিনের পিদিমের অগ্নিশিখায়। শিক্ষা, চিকিৎসা, বিদ্যুতের মতো মৌলিক চাহিদা এখন অধরা, এমনকি আজও পর্যন্ত পৌঁছায়নি মোবাইলের নেটওয়ার্ক। কেউ গুরুতর অসুস্থ হলে ঝড় বৃষ্টি উপেক্ষা করেই কাঁধে করে বয়ে নিয়ে যেতে হয় শহরে। অকল্পনীয় কষ্টকর এই যাত্রায় তাদেরকে পার হতে হয় সুউচ্চ পর্বতচূড়া থেকে শুরু করে ছোট বড় অসংখ্য ঝিরি ও খাল। এখানে পাহাড়ের উপরে যে সবজির পসরা বসে তার নিচেই মেঘের দল হাতছানি দিয়ে ডাকে। অস্থায়ী এই বাজারে আসতে হলে মাইলের পর মাইল হাঁটতে হয় পাথুরে পিচ্ছিল পথ ধরে। মেঘ রোদ্দুরের লুকোচুরিতে মুহূর্তে রূপ বদলায় এই হাটের। কঠিন গিরিপথে চলতে গিয়ে কখনো আছড়ে পড়েছি শক্ত পাথরের উপর। বুকে তীব্র আঘাত পেয়ে ব্যথায় ছটফট করে কাটিয়েছি দিনের পর দিন। এই পথ এতটাই দুর্গম যে আমাদের গাইড সঞ্জয় দাদার মতো যারা নিয়মিত যাতায়াত করেন তারা মাঝে মধ্যে ছিটকে করে আঘাত পান। অজানা এই পথ চলতে গিয়ে বারবার আক্রান্ত হয়েছি যোগতারা। গ্রিনপিটের মতো বিষধর সাপের ছোবল থেকে রক্ষা পেয়েছি অল্পের জন্য। খোদার নাম স্মরণ করে উঠে গিয়েছি ক্রিস্তং পাহাড়ের পাদদেশে পাদুই পাড়াতে। পাহাড়ি এই পথ পাড়ি দেওয়ার সময় ক্লান্ত পথিকের মতো ছুটে গেছি লবণ ঝর্ণায়। স্রষ্টার অপরূপ সৃষ্টিতে ভিজে দেহমন শীতল করেছি। বারবার ঝিরিপথের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি আর ভেবেছি এখানে না আসলে অদেখায় থেকে যেত বাংলার এমন রূপবৈচিত্র্য। বর্ষার আগমনের সাথে সাথে সবুজের চাদরে আবৃত করেছে জুম পাহাড়। শত ক্লান্তির পর এমন অপার্থিব সৌন্দর্য দেখে মনে হয়েছে যেন চলে এসেছি ভিন্ন কোনো দেশে। পাহাড়িদের ভিন্ন খাদ্যাভ্যাস দেখে রীতিমতো অবাক বনে গেছি। সামান্য মশলা দিয়েই তারা রান্না করেন কাঁকড়া, ব্যাং, শামুক। মুরগি ও গরুর মাংসের ভেতরে রক্ত আর নাড়িভুড়ি দিয়ে রান্না করা দেখে যেমন বিস্মিত হয়েছি তেমন কষ্ট পেয়েছি আমিষের অভাবে মরা ছাগল পর্যন্ত খাওয়া দেখে। একবিংশ শতাব্দীর এই সময়ে এসেও তারা নির্ভর করে প্রকৃতির উপর। পেটের দায়ে শিকার করে বুনো শূকর, হরিণ, বনবিড়াল থেকে শুরু করে বানর পর্যন্ত। সভ্যতা থেকে অনেক দূরের এই জনগোষ্ঠীর মানুষ আজও মাছ মাংস তপ্ত কয়লায় শুকিয়ে সংরক্ষণ করেন। পাহাড়ি পথে চলতে চলতে কখনো খুদে জাম, ঘরগুসা, পাথুরে বিচে কলা, পাহাড়ি আম ও কাজু বাদামের স্বাদ নিয়েছি। দীর্ঘ এই যাত্রায় নিজেদের খাবার ফুরিয়ে যাওয়ার পর কুড়িয়ে খেতে হয়েছে বাঁশকুড়োল, বালাচাক, ঢেঁকি শাক, এমনকি সামান্য মাছের জন্য ছুটে গিয়েছি গভীর রাতে পিচ্ছিল পাথুরে ঝিরিতে। নগর জীবনের কোলাহল থেকে বহুদূরে এসে ঘুমিয়েছি মেঘের কোলে। হাত দিয়ে স্পর্শ করেছি তুলার মতো ভেসে যাওয়া মেঘকে। প্রকৃতির এমন অপার্থিব সৌন্দর্য স্বচক্ষে দেখার পাশাপাশি ক্যামেরাবন্দি করেছি আপনাদের জন্য। চকরিয়া থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি মুন্সি এনায়েত। বন্ধুরা, অনেক দিন ধরে কিন্তু আপনারা গহীন পাহাড়ের ভিডিও এবং পাহাড়ের জীবনযাপন নিয়ে আমার কাছে ভিডিও দেখতে চাচ্ছিলেন, এবং এই যে বর্ষা শুরু হয়েছে, চারপাশ সবুজ হয়ে উঠেছে, আমার মন চাইছে আবার একটু পাহাড়ে যাই। এবারের পাহাড়ের সফরে কিন্তু আমার সাথে যুক্ত হয়েছে ভাগ্নে তামিম এবং আমার ছোট ভাই নিশান। আমরা তিনজনে যাচ্ছি এবারের পাহাড়ের সফরে। ঢাকা থেকে সরাসরি আলীকদমে মাত্র কয়েকটি বাস আসে। অধিকাংশ ক্ষেত্রে কক্সবাজারগামী বাসে এসে চকরিয়া নেমে যেতে হয়। এখানে দুই ধরনের চান্দের গাড়ি ভাড়া পাওয়া যায়। সামনের একটি ছিটকেই দুটি ছিট হিসেবে ধরে এই গাড়িগুলো পরিচালিত হয়। প্রতি আধা ঘন্টা পর পর গাড়ি ছেড়ে যাওয়ার কথা থাকলেও পুরোপুরি না ভরা পর্যন্ত ছাড়েন না। পাহাড়ি এই পথ ধরে যাওয়ার মধ্যেই এক রোমাঞ্চকর অনুভূতি কাজ করে। সমতলের সোজা পথ দেখে অভ্যস্ত চোখ দুটি যখন পাহাড়ি পথ প্রথম দেখে তখন একটু ধাক্কা খায়। যখনই একটু উঁচুতে উঠে নিচের দিকে নামতে শুরু করে তখনই গা হিম হয়ে আসে। যে পথে যাওয়ার সময় গাড়ির ভেতরে বসে থাকতেই ভয় লাগে, এক মুহূর্তের জন্য স্থির হয়ে বসে থাকা যায় না, সে পথেই কতটা ঝুঁকি নিয়ে গাড়িতে ঝুলে যাচ্ছেন এই লোক।
এক জীবনে পুরুষকে যত ধরনের কষ্ট আর ঝুঁকি নিতে হয় পরিবারের জন্য, সেটি সত্যিই অপরিমেয়। এভাবে আজীবন একজন পুরুষ হাজারো কষ্ট আর ঝুঁকি সামলে এগিয়ে নিয়ে যায় পরিবার নামের আস্ত ঝুড়ি। বর্ষায় চারপাশ সেজেছে সবুজে সবুজে। রাস্তার পাশের পাহাড়গুলো যেন হাতছানি দিয়ে ডাকছে। যারা পাহাড় পছন্দ করেন তারা বর্ষায় এমন চিরহরিৎ পাহাড় দেখলে আর ঘরে বসে থাকতে পারেন না। প্রায় 1 বছর পরে এই মানুষটির সাথে দেখা। বছরের অধিকাংশ সময় পাহাড়ে অবস্থান করলেও নেটওয়ার্কে আসলেই আমার সাথে যোগাযোগ করেন। আসার সাথে সাথেই বুকে এমনভাবে জড়িয়ে নিলেন যেন কতদিনের চেনা ও আত্মার সম্পর্ক। সারা রাত নির্ঘুম, এরপর চাঁদের গাড়িতে চড়ে পৌঁছে গেছি আলীকদম বাজারে। আলীকদম বাজারে যখন আসলাম তখন সঞ্জয় দাদা অপেক্ষা করছিলেন, আর এই যে আমাদের মণি দাদা তো আছেনই। দাদা, মন্ত্রটা একটু বলেন তো। নাঙা চাঙা বৈদ্য বাইগুণের মন্ত্রে কিছু নাই, না জানা মনে না জানা না পারাইলা বুঝি মই তাং না ওং সাহাপুয়া। থ্যাংক ইউ। ওয়েলকাম। এবং আমাদের সমস্ত ব্যাগ ভারী মালামাল গুছিয়ে নিয়ে আসলেন দাদা। এখন আমরা আছি হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে আলীর গুহা। আপনারা যারা পাহাড়ে ঘুরতে আসতে চান অনেক সময় আমাকে কমেন্টে জানান এবং ইনবক্সে প্রশ্ন করেন যে কিভাবে পাহাড়ে যাব। মূলত যদি কোনো গাইড না নেওয়া থাকে তাহলে এখানে এসে আলীর গুহাতে যদি যোগাযোগ করেন, এখানে অনেক গাইড থাকে, যেমন সঞ্জয় দাদা রয়েছেন। এর পাশাপাশি আমাদের সাথে আজ কিন্তু আরেকজন গাইডও যাচ্ছেন, সুমন দাদা। আমার মোট আজ 2 জন গাইড এবং 1 জন পটার হচ্ছে মণি দাদা। পটারদের ভাড়া হচ্ছে দিনে 500 থেকে 1000 টাকা এবং যারা গাইড থাকেন তাদের কিন্তু দিন প্রতি হচ্ছে 1500 টাকা। এক্ষেত্রে যদি আপনি 20 জনও আসেন তাহলেও তাকে 1500 টাকা দিতে হবে, অর্থাৎ যদি আবার 15 জন আসেন তাহলে সবার ঘাড়ে 100 টাকা করে পড়বে। এর পাশাপাশি যখন আপনি পাহাড়ে আসবেন তখন কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্রের 3 থেকে 4টি ফটোকপি নিয়ে আসবেন। আসার সময় 2টি সেনাবাহিনীর যে চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্টে এই কাগজপত্র জমা দিয়ে আসতে হয়। এর পাশাপাশি এখানে যে থানা রয়েছে সেই থানাতেও এই কাগজপত্র জমা দিয়ে থানাতে একটি ছবি তুলেন পুলিশ, তারপরে হচ্ছে অনুমতি দেওয়া হয়, তারপর পাহাড়ে যেতে পারবেন। এটা কিন্তু খুব জটিল কোনো প্রক্রিয়া নয়, ইচ্ছা করলেই ঘুরে যেতে পারেন এবং দলবদ্ধভাবে যদি আসেন তাহলে হচ্ছে আপনাদের খরচ তুলনামূলক কম লাগবে। আমরা সব ধরনের অনুমতি নিয়ে এবার বাজারের জন্য বের হলাম। এবার আমার ইচ্ছা প্রায় মাসখানেক থাকার, বাকিটা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করবে। আমরা যেহেতু এইবার আরও অনেক বেশি গহীনে যাব এবং আমরা মোট 6 জন মানুষ, তাই বেশি বাজার করলেও বহন করে নিয়ে যেতে পারবো না, তাই শুধুমাত্র জরুরি জিনিসপত্র কেনাকাটা চলছে। এটাকে কি বলেন? আমরা তো টেঙ্গি বলি, এখানে কি বলে দাদা এটাকে? ছোট কোদাল বলে আর কি। ছোট কোদাল না? হ্যাঁ দাদা, জুমে পাহাড়ে যে খের উঠে যে ওটা পরিষ্কার করে আর কি। আচ্ছা, যেগুলো আমরা যাওয়ার পথে এগুলো দেখতে পারবো দাদা। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা দাম নিলাম একটা না? কত? 280 টাকা? 300 টাকা? এটাতে কি করবো দাদা? দাদা এগুলো যে আমরা তো যাওয়ার পথে যদি আমাদের এখন বর্ষার দিন, তো এখন যাওয়ার পথে যদি কোনো কিছু যদি আমাদের লাঠি যে কোনো কিছু যদি প্রয়োজন হয় এগুলো আমরা তো খাটতে পারবো, নিজেরা খাটতে পারবো, মানে আত্মরক্ষার জন্য আর কি দাদা এটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ধরেন যে গাছ পড়ে রইলো, ডাল পড়ে রইলো, এটা কাটবেন এই তো? হ্যাঁ দাদা। আবার নিজেদের লাঠির জন্য বাঁশ কাটলেন? জি দাদা। এটাতে বাঁশ করে হলো তো কাটা যাবে, তাই না? অবশ্যই দাদা। বা আমরা ওখানে যাওয়ার পথে যদি কেলাটু পাই ওখান থেকে আমরা ওখান থেকে কেটে ওগুলো রান্না করার জন্য ওগুলো নিয়ে যেতে পারবো। কোন কলার থর কি খাওয়া যায়? হ্যাঁ দাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি রাঁধতে পারেন তো? অবশ্যই দাদা। আমাদের 1 মাসের বাজার করা শেষ হলো। এর বাইরেও আমরা পাহাড়ের ভেতরে যেসব বাজার রয়েছে সেসব বাজার থেকে বাজার করব। আমরা তেল নিলাম কতটুক দাদা? আমরা তেল 4 লিটার দাদা। 4 লিটার কোলাবে এই তেলে? যদি না কুলায় পাড়া থেকে আমরা ব্যবস্থা করে নেবো আর কি। অল্প অল্প ব্যবহার করব। হ্যাঁ, অল্প অল্প ব্যবহার করে দেবো। আর তরি তরকারিও এবার পাহাড় থেকেই? পাহাড় থেকে দাদা, সব কিছু। চলেন। দাদার ঘাড়ে 2টা ব্যাগ, হাতে একটা, এবং এই যে মণি দাদা ঘাড়েও ব্যাগ, সুমন দাদার ঘাড়েও ব্যাগ, তামিমের ঘাড়েও ব্যাগ, আমার ঘাড়েও ব্যাগ আছে, নিশানের ঘাড়ে একটা ব্যাগ, হাতে একটা ব্যাগ। দাদা, এখন যে পাহাড়টা আমরা সামনে দেখতে পাচ্ছি এই পাহাড়ের নাম কি? মেরাইটং পাহাড়। কি নাম কি? মেরাইটং পাহাড়। মেরাইটং মানে কি? মেরাইটং মানে আর পাহাড় বলা হয় কি, মেরাইটং এটার নাম, একটা নাম একটা নাম। আচ্ছা আচ্ছা, চলেন। নদীতে ওঠার জন্য মন্ত্র লাগবে না? লাগবে। আচ্ছা চলেন। এই নদীর নাম কি দাদা? মাথামুড়ি। মাতামুহুরি।
স্রোত কেমন? গত বছর কুরুকপাতা বাজারে যাওয়ার সময় এই পথ ধরেই গিয়েছিলাম। কয়েকদিন পরেই এই জমিগুলোতে পাহাড়ি শশা চাষ করা হবে। এখানকার জমিগুলোতে যেসব শশা উৎপাদিত হয় তা প্রায় 2 থেকে 2.5 কেজি পর্যন্ত বড় হয়ে থাকে। কেমন আছেন কাকা? মনে আছে গত বছর আসছিলাম, হাত দেখছিলাম না? এই নৌকা দেখলে মনে পড়ে জয়নুল আবেদিনের মই টানা গুণ টানা যে চিত্রকর্ম সেটির কথা। গুণ টানা যে চিত্রকর্মটি রয়েছে সেটি হচ্ছে দুই পাশে নৌকার দাঁড়িয়ে কয়েকজন রশি টেনে এপার থেকে ওপারে নিয়ে যেত। এই রশি টানা দড়ির যে সিস্টেম এটি অনেকটাই হারিয়ে যাওয়ার পথে। প্রায় জায়গায় এখন ইঞ্জিন চালিত নৌকা চালু হয়ে যাওয়ার কারণে এটি খুব একটা ব্যবহৃত হয় না। তবে এই মাতামুহুরী নদীর এখানে ব্যবহৃত হয়, কারণ এখানে প্রচণ্ড স্রোত। এই খরস্রোতা নদীতে এভাবে ছাড়া কোনো উপায় নেই, তাই না? আর মেশিন স্টার্ট দিলে কি তেল ফুরায়? অনেক মেশিন চালালে অনেক তেল ফুরায়। দাদা হাতে কি দা? দাদার হাতে দা, তাহলে কি হলো? 2টা দা যোগ করলে একটা দাদা। এখন এখান থেকে কিছু দূর হেঁটে গিয়ে আমরা মোটরসাইকেলে উঠে তারপরে আমরা যাব খৈয়াংছড়া পাড়ায়। খৈয়াংছড়ায় যারা বসবাস করে তারা কি আদিবাসী দাদা? মুরং আদিবাসীদের পল্লীতে আমরা যাচ্ছি। হাঁটতে হবে কেমন আজকে? হাঁটতে হবে না? আজ আমরা যাচ্ছি কয়াঝিরি পাড়াতে। এই পথ ধরে যাওয়ার সময় অনেক বাঙালিদের বাড়িঘরও চোখে পড়বে। যাওয়ার সময় কিছুটা সমতল জায়গা পড়লেও বাকিটা পাহাড়ি পথের অ্যাডভেঞ্চার। এখানকার খালগুলো অগভীর হলেও প্রচণ্ড খরস্রোতা। খাল পার হয়েই বাইকে উঠতেই একের পর এক ঝিরি পার হতে শুরু করলাম। এই পথ ধরে যারা বাইক চালান তারা চরের ড্রাইভারদের মতো পাকা। মাত্র 100 সিসির গাড়িতে আমাদেরকে যেভাবে উঠিয়ে নিয়ে চালিয়ে যাচ্ছেন, বসে থাকতেও ভয় লাগে। এমন সবুজ শ্যামল পাহাড় আর ঝিরি একসাথে মিশে কি যে নান্দনিক সৌন্দর্যের এক মেলবন্ধন সৃষ্টি করেছে। আমাদের দেশের পাহাড়ি অঞ্চলের নৈসর্গিক সৌন্দর্য বাইরের দেশের তুলনায় কোনো অংশেই কম নয়। সরু এই খাল পার হয়ে যখন লোকালয়ের দিকে উঠলাম, এই যে দেখুন কি পরিমাণ পেঁপে লাগানো হয়েছে। পাহাড়ি এই পেঁপেগুলো যখন পাকে দারুণ একদম সুস্বাদু লাগে, অনেক বেশি মিষ্টি হয়। এর পাশাপাশি এখানে করলা সহ অন্যান্য শাকসবজি লাগানো হয়েছে। দারুণ এক পথ ধরে আমরা যাচ্ছি। পাহাড়ি রাস্তায় উঠে যেন আমাদের বাইকার ভাইদের প্রাণ ফিরে পেয়েছে। এই পথ দেখতে যতটা সুন্দর, চলতে ততটাই ভয় ও আতঙ্কের। প্রতিটি মোড় যখন পার হচ্ছি মনে হচ্ছে এই বুঝি বাইক নিয়ে পাহাড় থেকে পড়ে যাব অথবা অন্য কোনো বাইকের সাথে লাগিয়ে দেবে। প্রায় ঘন্টাখানেক উঁচু নিচু পাহাড়ি পথ ধরে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম কয়াঝিরি পাড়ায়। রাস্তার পাশেই বাইকে চড়ে একটি পাড়াতে চলে আসবো ভাবতেই ভালো লাগছে। সারা রাত বাছে না ঘুমিয়ে আসার কারণে আমাদের ক্লান্তি বিবেচনায় দাদারা এই উদ্যোগ নিয়েছেন। আমরা এমন সময় এসে এই পাড়াতে পৌঁছেছি যে প্রতিটি মানুষ এখন জুমের কাজে ব্যস্ত। পাড়ায় খুব একটা লোকজনের দেখা পাওয়া যাচ্ছে না। তারপরও যারা আছেন তারা কাছের কোনো জুমে কাজ করছেন, কিছু নিয়ে আবার চলে যাচ্ছেন। অদ্ভুত সুন্দর এক গ্রামে এসে পৌঁছেছি। এই গ্রামের নাম হচ্ছে কয়াঝিরি। কয়া শব্দের অর্থ হচ্ছে পেঁপে, আমাদের সঞ্জয় দাদা বলছিলেন। আর ঝিরি শব্দের অর্থ তো এই যে ছোট ছোট যে খালগুলো রয়েছে সেগুলো। আর এই গ্রামের মধ্যে কিন্তু একটা দোকান রয়েছে, আমরা সেই দোকানে যাব, কী কী বেচা কেনা হয় দেখব। এই পাড়ার মধ্যে যে দোকানটি রয়েছে দারুণ একটি দোকান। এর আগে যখন পাহাড়ে এসেছিলাম দোকানগুলো খুব একটা দোকান পাইনি, কিন্তু এবার দোকান পেলাম। কাকিমা কি কি পাওয়া যায়? সব কিছুই সব কিছু পাওয়া যায়। চা পাওয়া যাবে? হ্যাঁ, আমরা চা খাবো। চা খাবে? হ্যাঁ। চার দাম এখানে বেশি না কম? কি চায়ের দাম? চায়ের দাম?
চা এক কাপ কত? চা একটা 10 টাকা। 10 টাকা। একটু বেশি না দাদা? তবে অনেক সুন্দর গ্রাম, এমন সুন্দর গ্রামে এসে 10 টাকা দিয়ে চা খাওয়া যায়। নিশান, নিশান, 10 টাকা কাপ চা খাওয়াবা? অবশ্যই ভাই। এমন জায়গায় এসে তো 20 টাকা দিয়ে খাওয়া যায়, তাই না? হ্যাঁ, এখানে এসে চা পাওয়াটাই তো আমি চিন্তা করিনি যে চা পাবো কি পাবো না, আমরা চাও সাথে করে নিয়ে এসেছি। ইনি হচ্ছেন এই গ্রামের কারবারি। দাদা ভালো আছেন? জি ভালো। কারবারি শব্দের অর্থ হচ্ছে মাতব্বর, অর্থাৎ এই গ্রামের যিনি মাতব্বর, এই গ্রামের সবাই যার কথায় উঠে বসে তিনি হচ্ছেন এই দাদা, লাউনি দাদা। দাদা আসেন, এক কাপ চা খান আমাদের সাথে, চলেন। আমরা কি দাদার বাড়িতেই থাকবো আজ? হ্যাঁ, কার বাড়িতে দাওয়াত আমাদের দাদা? দাদা কার বাড়িতে থাকলে থাকলাম, পাড়ায় থাকলে থাকলাম। আচ্ছা আচ্ছা, দাদার জন্য একটা চা দেন। তিন দিকে পাহাড়ি রাস্তা বেষ্টিত এই গ্রামের সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছি। গহীন পাহাড়ে অবস্থিত অধিকাংশ পাড়ার আকার ছোট হলেও এই গ্রামটি বেশ বড়। এখন তো জমে ভরপুর কাজ, তাই না? এখানে সবাই কি করে, লুডো খেলে? নেটওয়ার্ক পাওয়া যায় না এখানে? কম পাওয়া যায়, কিছুটা পাওয়া যায় এখানে। পাহাড়ি পাড়াগুলো এমন জায়গায় গঠিত হয় যেখানে জুম চাষের জন্য পাহাড় রয়েছে, আর যেখানে বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয় না। পাহাড়িদের কাছে আজও রাস্তাঘাট তেমন কোনো আমলে নেওয়ার মতো বিষয় না। পাড়ার দোকানে কিছুটা সময় কাটিয়ে এবার আমরা রওনা দিলাম ঝিরির দিকে। যদিও আমাদের ব্যাগে হ্যামক রয়েছে, কিন্তু ইতিমধ্যে একটি বেঁধে রাখাতে আমাদের আর বাড়তি কষ্ট করতে হলো না। যখন বৃষ্টি হয় তখন এই ঝিরি একদম কানায় কানায় ভরে গেলেও সারা বছরই এখানে পানি থাকে। এই ঝিরির পানি দিয়ে তারা গোসলের পাশাপাশি হাঁড়ি পাতিল সবকিছু ধুয়ে নেন। আমাদের জন্য পাড়া থেকে 2টি আম চেয়ে এনেছেন সুমন দাদা। সুমন দাদা সঞ্জয় দাদার সম্পর্কে মামা হলেও আমি শুরু থেকেই দুজনকে দাদা বলে আসছি। আমাদের সাথে যুক্ত হয়েছে একটি মিষ্টি টিয়া। পাহাড়ে ঘুরে বেড়ানোর সময় সবচেয়ে কম দেখতে পাবেন পাখি। এখানকার শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই অবসর পেলেই পাখি শিকার করে, যার ফলে পাখি দেখতে পাওয়া অনেকটাই সৌভাগ্যের ব্যাপার। আসো, এই যে এখানে আসো, আসো, এই যে আসো, আসো, এই যে আসো, এদিকে আসো। ঝিরির পাশে হ্যামকের উপর বসে এমন আম মাখা খাওয়া, এবং এই যে পথ ধরে আসলাম অনেক ক্লান্তি নিয়ে। আমি কিন্তু বলি যে যখনই এর আগে ভিডিও করতে বলেছি, যখনই এই দুপুরের গরমের মধ্যে একটু টক খাওয়া হয় তখন হচ্ছে যে আমার কাছে মনে হয় সব গরম চলে যায়। আর পরিবেশটা কি আসলে একবার ভাবুন, এই পাশে এই ঝিরি বয়ে যাচ্ছে, উপরে তেঁতুল গাছ, নিচে হ্যামক, এবং এখানে যে আমার 3জন দাদা রয়েছেন, এনারা হচ্ছেন যে বলা যায় যে একদম যখন কি লাগবে আমার তাই নিয়েই প্রস্তুত। আমাকে মাখিয়ে দিয়েছেন, আমি দাদাকে দিয়ে শুরু করি। তারপর আম তো খুব একটা টক না দাদা? না, এখন টক খাবো না কেন? টক চলে গেছে না? সে কি আছে না চলে গেছে? আছে। তুমি কি টক খেতে পারো? আসো, আরেকটা নাও, এই নাও, এই নাও, আসো, আসো, এই নাও। কই ধরো, নিয়েছি। আম খাইলাম আমি, আর হাতে নিলা তুমি না? চলে আসলো, কি সুন্দর। কুকুর 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 টাকা টাকা টুকু টুকু। এটা কি কবুতর, টিয়া পাখি রাখার মন্ত্র নাকি? মনি দাদা তো না এখানে, মন্ত্র আমি পড়ে কি আর হবে? আগা বাগা মন্ত্র ভাই কি জানি তো। আরে আগে আসো তো। ভালো একটা হ্যাঁ, কি কথা বললে তোমার সাথে? কথা বলে যে ম্যাচিং হয়েছে তো,
কালারে কালারে, তাই এসে এখানে উঠে গাছেরই কালার মনে করেছে। তুমি একবার এসে চলে গেছো, অনেকগুলো কামড় দিছো। তোমাকে কি আমি পচা আম দিছিলাম বলো? তোমাকে তো আমি পচা আম দেইনি বাবা। তুমি কেন আমার সাথে এমন করো? আমি কি মন্ত্র জানি? নিশানের মতো, তারপর মনি দাদার মতো মাঝে মধ্যে আসো, এই যাবার কামড় দিচ্ছ। কামড় দে, ওরে বাবা এত জোরে কামড় কেন? আমি কি অন্যায় করছি? আমি কি আম আরো দেবো তোমাকে বলো? আম লাগবে আরো? এই রে বাবা, এই লাল গামছা মানে লাল মানে মরিচ না, এটা এটা মরিচ না, আমার আঙুল বাবা কেটে ফেলেছে। যাও বাবা, তুমি যাও, তুমি চলে যাও বাবা, তুমি আর আমাকে মেরো না। ও হচ্ছে এই যে লাল গামছার যে লাল রংটা না, এটাকে ভাবছো এটা কোনো খাবার। কিসের লাল কিসের সবুজ, যা পাচ্ছে তাই কামড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখো খেপে গেছে মনে হয়। আস্তে আস্তে বেলা পড়তে শুরু করেছে, আর মেঘেরাও আকাশ থেকে পাড়ায় নামতে শুরু করেছে। পাহাড়ের সাথে মেঘের সম্পর্ক অনেকটাই অভিসারের মতো। কখন যে তারা প্রণয়ে থাকে, আবার কখন যে বিরহে থাকে, তা বোঝা মুশকিল। যে পাড়াগুলো কিছুটা উঁচুতে অবস্থিত অথবা আশেপাশে কোনো ঝর্ণা নেই, তাদেরকে পানি পান করতে হলে ঝিরির আশেপাশে কূপ খুঁড়তে হয়। সেই কূপে জমা পানি তারা পান করেন। একটা অদ্ভুত বিষয় হচ্ছে, এই কূপ থেকে ওঠা পানি ঝিরিতে নেমে গেলেও ঝিরির পানি এই কূপে প্রবেশ করে না। সামান্য জমানো পানি অনেক সময় ধরে আস্তে আস্তে বালতিতে তুলে নেন। বর্ষা মৌসুমে পানি সহজলভ্য হলেও যখন শুষ্ক মৌসুম হয়, তখন তাদের পানি তুলতে অনেক সময় অপেক্ষা করতে হয়। কয়াঝিরি পাড়াটি সকালে মেঘ দ্বারা আবৃত হয়ে যায়। চারপাশে জমে থাকা সমস্ত মেঘ এই গ্রামের উপর এসে বিশ্রাম নেয়। বিকালবেলা আমরা এই পাড়া ছেড়ে জুমঘরে অথবা পাশের পাড়ায় গিয়ে আশ্রয় নিব। আপাতত বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।